বঙ্গবন্ধু পরিবারের কিছু নেয়ার অধিকার নাই। ধানমন্ডিতে রেহানার একটা বাসা ছিল, খালেদা জিয়া সেটা দখল করলো, করে সেখানে থানা বানালো। পুলিশ ফাঁড়ি করলো, নিজে গেল সেটা উদ্বোধন করতে। রেহানা সেই বাড়িটা ওই থানাকে লিখেও দিল পরে, বললো যে ওই বাড়ি আর আমার নেওয়ার দরকার নেই, ওটা আমি থানাকেই লিখে দেবো। পারবে খালেদা জিয়া এরকম দিতে? তাকে তো 1 টাকায়, সেই 81 সালে জিয়া মরার পরেই 1 টাকায় গুলশানে বিশাল বাড়ি, যে বাড়িতে এখন তারেক জিয়া থাকে, ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেবে, ওই বাসায় যে থাকবে, এই শর্তে তাকে বাড়ি দিছিল। বিএনপি সরকারই দিছিল, ছাত্তা সাহেব তখন প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তখনই দিয়েছিল। সে ওই বাড়ি নেওয়ার পরে এ বাড়ি আর ছাড়ে না, এবং এরশাদকে ভয় দেখাতো যে জিয়া হত্যার মামলায় জড়াবে। এই বাড়িও সে জোর করে নিয়ে নিল, কিন্তু এই বাড়ি কোনোদিন কারো ব্যক্তিগত নামে যায় না। যখন তাকে বলা হলো যে এই বাড়ি আপনি নিতে পারবেন না, তখন সে মামলা করে খালেদা জিয়া বাড়ির জন্য। সেই মামলায় হেরে যায়, কারণ ক্যান্টনমেন্ট বোর্ডের আইন অনুযায়ী এই এ ব্লকের জমি কখনো কখনো কারো ব্যক্তিগত মালিকানায় দিতে পারে না, এটা সম্পূর্ণ বোর্ডের সম্পত্তি। সে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করে, খালেদা জিয়া সেই মামলায় হারে, হেরে সেই বাড়ি ছাড়তে হয়। কিন্তু এখন তারেক জিয়া এরা বা বিএনপি লোকরা দোষ দেয় আমার, আমি নাকি বাড়ি থেকে তাড়িয়েছে। আমি কেন বাড়ি থেকে তাড়াবো? আমি তো 96 সালেও ক্ষমতা ছিলাম, তাকে তো তাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু সেই তো মামলা করে হেরে গেছে। ইনুস যেমন তার এমপি পদের জন্য মামলা করে হেরে গেল, আইনে কুলালো না, খালেদা জিয়ারও একই অবস্থা। আর সেই রাগে এই 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো। আগুন যে দিয়েছে সে হলো যুবদলের সেই রোমান হাওলাদার, নাম তার। আর গণভবন লুট করতে গেল, সেও প্রথম ঢুকলো ছাত্র দলের একজন, তার নাম ওই বলছে এর আগে। তো এই তো এদের কাজ। আর কোনো কিছু হলেই 32 নম্বরের উপরে হামলা। প্রথমবার আগুন দিল সেই আগস্ট মাসে 24 সালে, 25 সালে ফেব্রুয়ারি মাসে এসে বুলডোজার দিয়ে ভাঙলো। আবার এই কয়েকদিন আগে কি হাদি মরে গেছে, তো 32 নম্বরে কি 32 নম্বর ভাঙতে চলে গেল। তো 32 নম্বর তো ভেঙেই দিছে। এত নিষ্ঠুরতা, এত নির্যাতন, আর বারবারই নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ইতিমধ্যে সেই 15ই জুলাই 2024 সাল থেকে যে মানুষ হত্যা, বিভিন্ন স্থাপনায় অগ্নিসন্ত্রাস করা, এবং সারা বাংলাদেশে অকথ্য অত্যাচার, নির্যাতন, পুলিশ হত্যা, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, তখন ছাত্র, শিক্ষক, এবং সে এর জন্য আর শেষ নাই। এবং এখানে এটাও শুনলেন যে এর আগেও 2013 সালে, 2014 সালে, যখন 2013 সালে বিএনপি জামাত মিলে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, সে 500টা স্কুল, 3-4 হাজার গাড়ি, বাস, লঞ্চ সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল। তখনও পুলিশ হত্যা করেছে, 2 জন জজকে হত্যা করলো, আইনজীবী হত্যা করলো। এই অবস্থা ছিল, আর আওয়ামী লীগের নেতাকর্মী বা সহযোগী সংগঠন অনবরত এই ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা, কতখানি মানে মানুষ অমানুষ হতে পারে! বোধহয় একটা জানোয়ারেরও ধর্ম আছে, এদের সে ধর্মটাও নাই, যাকে একজনকে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা এবং নির্যাতন করে করে। এই নির্যাতনের যে কাহিনী আজকে শোনালো, এরকম বর্বরতা কোনো মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকলে করতে পারে না। কিন্তু এদের বোধহয় সেটাও নেই। ওদের বোধহয় ভাবনা যে এইভাবে শেষ করে দেবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে একেবারে চিরদিনের জন্য শেষ করে দেবে। কিন্তু আওয়ামী লীগ তো জনগণের সংগঠন। আর আওয়ামী লীগের দোষটা কি? আমাদের মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের একটা পরিচয় দিয়েছেন, একটা রাষ্ট্র দিয়েছেন। এটাই কি বড় অপরাধ হয়ে গেল? পাকিস্তান নামে দেশটার আমাদের উপরে সবসময় শোষণ, বঞ্চনা, নির্যাতন চালাতো।
সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে মানুষকে একটা আলাদাভাবে বাঁচার সুযোগ করে দিয়েছিলেন, মর্যাদা এনে দিয়েছিলেন দেশের মানুষকে। কিন্তু যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুললেন, তারপরে তো আমার আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলো, সাথে সাথে আমার মা, আমার তিন ভাই। তিন ভাই তো আমার ছোট। কামাল জামাল মুক্তিযোদ্ধা ছিল, রাসেল তো মাত্র 10 বছরের। কামাল জামালের স্ত্রী সুলতান রোজি, আমার একমাত্র চাচা পঙ্গু, তাকে আমার ফুফা, তিনটা ফুফাতো ভাই, চারটে আমার তিনজন ফুফাতো বোন, এদেরকেও নির্মমভাবে হত্যা করেছে। আজকে যারা শহীদ হয়েছে এখানে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সে সাথে একটু বলবো যে এই নির্যাতন করে করে আজকে দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছে একটি মানুষের ক্ষমতার লোভ। এবং বাংলাদেশকে এই যে আর্থসামাজিক উন্নতি যেটা করেছিলাম, সেই উন্নতিটাকে ধ্বংস করার জন্য এই চক্রান্ত। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এটা যেটা গভীর চক্রান্ত করে এসেছে, সেটা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ক্ষমতা লোভ অনেক দিনের। তাকে ক্ষমতা বসাবে এবং তার মাধ্যমেই দেশটাকে বিক্রি করে, মানে মানে ধ্বংস করে দেবে। 20টা বছর ধরে চক্রান্ত করে করে অবশেষে ইউনূস ক্ষমতা এসেছে, এবং ক্ষমতা এসেই 2024 সালের সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে সে নিজেই বলল যে এই জুলাই আন্দোলন, আসলে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, এই আন্দোলনের কিছু ছিল না। এই আন্দোলন সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা, তার মাস্টার মাইন্ড দিয়ে এই মানে সে আমাকে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারছে। এই তারপরে নিজে ক্ষমতা দখল করছে, এটা বলে নিজেই আবার হাততালি দেয়। মানে মানুষটার ভিতরে কতটুকু মানে আত্মমর্যাদা বোধ আছে আমি জানি না, কিন্তু সে যে খুব মানে আত্মকেন্দ্রিক, লোভী, এটাই প্রমাণ হয়। তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আজকে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব নাম ঠিকানা সংগ্রহ করে একে একে সবার উপর হামলা করছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগের যারা একেবারে নিবেদিত নিবেদিত প্রাণ, তাদেরকে হত্যা করে দিয়ে তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। স্বাধীনতা বিরোধী, আর এরা মিলেই এই দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমি জানি না, আমাকে আর রেহানাকে তো হত্যা করার পরিকল্পনা ছিল, কারণ 15ই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার একটা একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে তো বেঁচে এসেছি। আজকে সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, খুনি, যারা অপরাধী, অস্ত্র চোরা কারবারি, যারা জেলে ছিল, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, আর জেলখানা আমাদের নেতা কর্মীদের ভরে ফেলেছে। এমন অবস্থা যে সেখানে জায়গা হয় না। সে ঘুমাতে গেলেও সেখানে মানে মানে একজনের পা একজনের মাথা এদিক ওদিক করে ওভাবে তাদের শুতে হয়, শোবার জায়গাও নেই, বসার জায়গা নেই। সেলের মধ্যে রেখে দেয়, ঠিকমতো খাবার দেয় না, চিকিৎসা দেয় না। তারপর ধরে নিয়ে অত্যাচার, রিমান্ডে নামে অত্যাচার করে, যখন একেবারে মূর্ছ অবস্থায় হাসপাতালে নিয়ে বলে হার্ট অ্যাটাক। সবাই হার্ট অ্যাটাক। এইরকম নির্যাতন আজকে চালাচ্ছে। আর এই যে এক একটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা। একটা পরিবারে যদি তিনটা ভাইকেই হত্যা করে ফেলে, তাদের ছেলে মেয়ে, তাদের উপরে যদি নির্যাতন করে, তা সে পরিবারে কি থাকে? আজকে এই ঘটনা ঘটাচ্ছে, ধরে নিয়ে তাদেরকে কোপানো, সেই পায়খানা রাস্তায় লোহা গরম করে ঢুকিয়ে দেওয়া, একই বর্বরতা। আমি জানি না আন্তর্জাতিক যারা সংস্থাগুলি এত কথা বলে, তারা এইগুলি কেন দেখে না?
জাতিসংঘ একটা রিপোর্ট করলো, তা তো কোনো ঘটনাই দেখেনি। ওই ইউনিসেফ সেন্টার থেকে যেটা তৈরি করেছে সেটাই তারা দিয়ে দিয়েছে। বলছে 1400 লোক নাকি আমি হত্যা করেছি। আমি কেন মানুষকে হত্যা করতে যাব? আমি তো মানুষকে বাঁচিয়ে রেখেছি। আমি যদি হত্যাই করতাম, তো এরকম আমাদের নেতা কর্মীদের উপর যারা নির্যাতন করেছে তাদেরকে সেই ক্ষমতা থাকতেই তো করতে পারতাম। আমরা তো তা করিনি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, ন্যায় বিচারে বিশ্বাস করি। আমরা সেই আইনের পথই দিয়ে গেছি, কিন্তু এখন তো আইন নাই, বিচার নাই, নালিশের কিছু নেই। আর যারা এরকম হত্যা করে তাদেরকে দায় মুক্তি দিয়ে দেয়। তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, শাস্তি হবে না, কিচ্ছু হবে না। সব মামলা যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা দেয়। এটা কোন ধরনের কথা? এই কি হচ্ছে দেশে? এবং এটা একটা ঘটনা না, এই যে গত কয়েকদিনের, মাত্র এই কয়েকদিনের ঘটনায় যদি আমরা দেখি, সেই আপনারা দেখছেন যে পিরোজপুরে সেখানে কি করেছে, তিনটা পরিবার, সেই শাহ পরিবার, তাদের প্রত্যেকরে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। সে পরিবারগুলি সমস্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তাদের ঘর বাড়ি সব ঘুমন্ত অবস্থায় তাদের জ্বালিয়ে দেয়। তারা কোনো মতে মানে ঘর থেকে বের হতে পেরেছে, কিন্তু কিচ্ছু আর নাই তাদের। সমস্ত কিছু পুড়ে ছাই করে দিয়েছে। এটা ছিল শাহ পরিবার, পিরোজপুরে। আবার শরীয়তপুরে দেখেন একজন হিন্দু ব্যবসায়ীকে গায়ে আগুন দিয়ে, সে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়েছে কিন্তু তলিয়ে গেছে, বাঁচতে পারেনি। আরেকজনকে মেরে, সেই দীপু, তাকে মেরে কিভাবে ঝুলিয়ে রাখা, নির্যাতন। এই হবিগঞ্জে, আবার এরা যে ঘটনাগুলি ঘটাচ্ছে তাই নিজেরা খুব বড় গলায় বলে। হবিগঞ্জের থানায় বসে সেই কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান, সে দল বল নিয়ে তাদের এক লোককে নাকি অ্যারেস্ট করছে, তাকে ছাড়াতে গেছে। থানায় বসে ওসিকে সে ধমক দিয়ে বলে যে সে নাকি, তারা পুলিশ হত্যা করেছে সে বানিয়াচং-এ, সেখানে তারা পুলিশ হত্যা করছে, থানা পুড়িয়ে দিয়েছে, এসআই সন্তোষকে জ্বালিয়ে হত্যা করেছে। কাজে ওই ওসিকে সে ধমকাচ্ছে যে তাদের কথা না শুনলে তাদেরও ভাগ্যে এটা হবে। তো এই যে জ্বালাও পোড়াও এবং প্রকাশ্যে খুনের দায় স্বীকার করা, এই হলো ইউনূসের শাসন ব্যবস্থা। এবং এরা তো সব, এদের আর কোনো বিচার নাই, এদের কিছু হবে না। পারলে উল্টো আরো হয়তো ওসির বিরুদ্ধেই মামলা করে দেবে। এই অবস্থা। একটা অন্তঃসত্ত্বা স্ত্রী তার সামনে থেকে সেই রাকিবুল ইসলামকে কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করে নিয়ে গেছে। সে তার প্রথম সন্তান হবে, সে চেষ্টা করছে, আকুতিক মিনতি করছে, কিন্তু না, তাদেরকে রেহাই দেয়নি। আর এই যে আহ, আজকে তো আমরা জামাল উদ্দিন এবং তার পরিবার এবং যে সমস্ত পরিবারের সাথে শুনলাম ঘটনাগুলি, আমাদের আব্দুল কাইম, মোহাম্মদ জামাল উদ্দিন, শরীফুল আলম, বাবুল খান, আব্দুল সবুর, লিটন, মর্মান্তিক সমস্ত ঘটনা তারা ঘটেছে। জাফর কোনো মতে বেঁচে আছে, তার চিকিৎসা দরকার। অবশ্যই আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আর এই পরিবারগুলি, তাদের ছেলে মেয়েরা যাতে তারা মানুষ করতে পারেন, আমরা সেই ব্যবস্থা আমি করে দেব। কারণ আমাদের প্রবাসী যারা, তারা যথেষ্ট আন্তরিক। তাদের যখনই যেটা আমি বলি তারা সাথে সাথে করে। প্রত্যেক এলাকায় বলছি, যার যার নিজের এলাকায় নিজেরা যারা এভাবে নির্যাতিত তাদেরকে আপনারা পাশে দাঁড়ান। এবং তারা দাঁড়ায়, আমাকে তারা জানায়, অনেকে সবাই জানায় যে কোথায় কি কি করলো, তারা করে যাচ্ছে। আজকে বাংলাদেশটাকে নিয়ে খেলা, নির্বাচন নামে একটা প্রহসন শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের কি দোষ? আওয়ামী লীগের জনগণ ভোট দেবে। যতই সার্ভে করে দেখে আওয়ামী লীগ এগিয়ে আছে, তাই আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করে দিয়েছে।
ইলেকশন করবে কে? জামাত বিএনপি। আবার এখন ভোটের ব্যাপারে শোনা যাচ্ছে যে জামাত আর বিএনপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেছে, যেসব সিটে জামাতের ভালো পজিশন, বিএনপি তাদের সহযোগিতা করবে সেখানে জামাত জিতবে, আর যেখানে বিএনপির ভালো পজিশন জামাত সেখানে তাদেরকে সহযোগিতা করবে। এইভাবে তাদের সিট ভাগাভাগির ইলেকশন। অন্য কারো জেতা নাই। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে তারা ধমক দিচ্ছে যে ভোট কেন্দ্রে যেতে হবে আর তাদের সামনে ভোট দিতে হবে। আর যত হিন্দু পরিবার আছে তাদেরকে ধমকাচ্ছে যে সব ভোট, যেখানে বিএনপি শক্ত বলছে যে বিএনপিকে দিতে হবে, আর জামাত যেখানে জামাত বলছে তাদেরকে দিতে হবে, নাইলে তারা থাকতে পারবে না, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর ভোট কেন্দ্রে যে ভোট দেবে সেটা তাদের সামনে দেখিয়ে ভোট দিতে হবে, আর সেটা যদি না দেয়, ভোট কেন্দ্রে যদি না যায় তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে। তো এটা আবার নির্বাচনের দরকারটা কি এই সমস্ত নাটক করার? জামাত আর বিএনপি সিট ভাগাভাগি করে যে বসে থাকুক, তাহলে তো হয়ে গেল। তাকে ইনুস যেমন অবৈধভাবে ক্ষমতাটা দখল করেছে, তো ওইভাবে অবৈধভাবেই তো তারা বসে আছে ক্ষমতায়। এবং অবৈধ ক্ষমতা করেই তারা নানা ধরনের কত কাজ করে ফেলে দিল। এমনকি সংবিধানও নাকি সংশোধন করবে। জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে তারা? তা নেয়নি। আবার বলছে গণভোট। কিসের গণভোট? গণভোট তো আমাদের সংবিধানে নেই। তো এই যে মানে একটা দেশের, একটা সুন্দর সাজানো গোছানো একটা দেশ, উন্নত দেশ, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, আজকে সেই দেশটাকে ধ্বংস করে দিল, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের কোনো আয় নেই। ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিকরা কাজ পায় না। কৃষক ফসল উৎপাদন করতে গেলে চাঁদা দিতে হবে, পানি সেচ দিতে গেলে চাঁদা, সার নিতে গেলে চাঁদা। চাঁদাবাজি ছাড়া আর কিছু নেই। এক একজন ইউনূস আসার সাথে সাথে আপনারা দেখবেন কিছু লোকের যে পরিমাণ টাকা, যাদের পকেটে নাকি 2000 টাকাও থাকতো না, তাদের এখন লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা হয়ে গেছে। এরা আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন করা, মানুষকে সর্বশান্ত করে দেওয়া, এটাই হচ্ছে তাদের একমাত্র ইউনূসের কাজ। প্রতিনিয়ত মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে খেলছে, মানুষের ভাগ্য নিয়ে খেলছে, নিজের ভাগ্য গড়ে তুলছে, ব্যবসা বাণিজ্য যা পাচ্ছে হাতিয়ে নিয়ে যাচ্ছে। ওই উপদেষ্টা থেকে শুরু করে সবগুলি এই কাজই করে বেড়াচ্ছে। আর আমি ঠিক জানি না, এখানে আমাদের বিভিন্ন এম্বাসি আছে, সে এম্বাসিতে যারা কাজ করে তারা কি এইসব ঘটনা দেখে না? তারা নিজেদের দেশে সেগুলি লিখতে পারে না? তা লিখবে না? ইউনূসের টাকার জোর আছে। 6,000 টাকা বেতনের চাকরিজীবী, 1,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকা শুধু তার ফিক্সড ডিপোজিট। আর বিদেশে, দেশে তো প্রচুর সম্পদ। এক ফ্রান্সে, লুক্সেমবার্গ, জার্মানি, ইটালি, প্রত্যেক জায়গায় তার অগাধ সম্পদ। আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকান কান্ট্রি, সেখানে তার অগাধ সম্পদ। এত টাকা আসলে কোত্থেকে তার? সে কি অস্ত্রের চোরা কারবারি করে, না ড্রাগের চোরা কারবারি করে? আর ওই অস্ত্র আর ড্রাগের চোরা কারবারি যারা করে তারাই তো এত টাকা দ্রুত বানাতে পারে। তাছাড়া আর কেউ বানাতে পারে তা তো জানি না আমি। যাক, আমি এটুকু বলবো যে এই যে দায়মুক্তি অনুষ্ঠানটা করাতে অনেক ঘটনা আমরা জানতে পাচ্ছি। অন্তত আপনারা যারা সব হারিয়েছেন, আমি জানি হয়তো তা ফেরত দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখেন, আমরাও কিন্তু আপনাদের মতো ভুক্তভোগী। একটা শোক মানুষ সইতে পারে না। আর আমি আর রেহান একই দিনে বিদেশে বসে শুনলাম আমাদের কেউ নাই। একদিনে সব শেষ হয়ে গেল। ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাব, কি করব, কোন ঠিক কিছু নেই। বিদেশ হয়ে কি অবস্থায় আমরা কাটালাম। দেশে যখন ফিরে এসেছি তখনও তো আমার থাকারও জায়গা নেই। পুকুর বাড়িতে এখানে থেকে কোনো মতে আমি চলছি। 10 কাঠা করে জমি কিনলাম, তার জন্য মামলা খেলাম। বঙ্গবন্ধু পরিবারের কিছু নেয়ার অধিকার নাই।
ধানমন্ডিতে রেহানার একটা বাসা ছিল, খালেদা জিয়া সেটা দখল করলো, করে সেখানে থানা বানালো। পুলিশ ফাঁড়ি করলো, নিজে গেল সেটা উদ্বোধন করতে। রেহানা সেই বাড়িটা ওই থানাকে লিখেও দিল পরে, বললো যে ওই বাড়ি আর আমার নেওয়ার দরকার নেই, ওটা আমি থানাকেই লিখে দেবো। পারবে খালেদা জিয়া এরকম দিতে? তাকে তো 1 টাকায়, সেই 81 সালে জিয়া মরার পরেই 1 টাকায় গুলশানে বিশাল বাড়ি, যে বাড়িতে এখন তারেক জিয়া থাকে, ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেবে, ওই বাসায় যে থাকবে, এই শর্তে তাকে বাড়ি দিছিল। বিএনপি সরকারই দিছিল, ছাত্তা সাহেব তখন প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তখনই দিয়েছিল। সে ওই বাড়ি নেওয়ার পরে এ বাড়ি আর ছাড়ে না, এবং এরশাদকে ভয় দেখাতো যে জিয়া হত্যার মামলায় জড়াবে। এই বাড়িও সে জোর করে নিয়ে নিল, কিন্তু এই বাড়ি কোনোদিন কারো ব্যক্তিগত নামে যায় না। যখন তাকে বলা হলো যে এবার আপনি নিতে পারবেন না, তখন সে মামলা করে খালেদা জিয়া বাড়ির জন্য। সেই মামলায় হেরে যায়, কারণ ক্যান্টনমেন্ট বোর্ডের আইন অনুযায়ী এই এ ব্লকের জমি কখনো কখনো কারো ব্যক্তিগত মালিকানায় দিতে পারে না, এটা সম্পূর্ণ বোর্ডের সম্পত্তি। সে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করে, খালেদা জিয়া সেই মামলায় হারে, হেরে সেই বাড়ি ছাড়তে হয়। কিন্তু এখন তারেক জিয়া এরা বা বিএনপি লোকরা দোষ দেয় আমার, আমি নাকি বাড়ি থেকে তাড়িয়েছে। আমি কেন বাড়ি থেকে তাড়াবো? আমি তো 96 সালেও ক্ষমতা ছিলাম, তাকে তো তাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু সেই তো মামলা করে হেরে গেছে। ইনুস যেমন তার এমপি পদের জন্য মামলা করে হেরে গেল, আইনে কুলালো না, খালেদা জিয়ারও একই অবস্থা। আর সেই রাগে এই 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো। আগুন যে দিয়েছে সে হলো যুবদলের সেই রোমান হাওলাদার নাম তার। আর গণভবন লুট করতে গেল, সেও প্রথম ঢুকলো ছাত্র দলের একজন, তার নাম ওই বলছে এর আগে। তো এই তো এদের কাজ। আর কোনো কিছু হলেই 32 নম্বরের উপরে হামলা। প্রথমবার আগুন দিল সেই আগস্ট মাসে 24 সালে, 25 সালে ফেব্রুয়ারি মাসে এসে বুলডোজার দিয়ে ভাঙলো। আবার এই কয়েকদিন আগে কি হাদি মরে গেছে, তো 32 নম্বরে কি 32 নম্বর ভাঙতে চলে গেল। তো 32 নম্বর তো ভেঙেই দিছে সব স্মৃতিটুকু। বাবা মা মারা যাওয়ার পরে ওই বাড়িটা আমরা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে পেয়ে আমরা তো ভোগ করিনি, ট্রাস্ট করে জনগণকে দান করে দিচ্ছি। ট্রাস্টের মাধ্যমে প্রায় 2,500 ছেলে মেয়ে এবং নির্যাতিত অনেক নেতাকর্মী, প্রত্যেকটা পরিবারকে, গ্রেনেড হামলায় আহত নিহত পরিবারকে, সবাইকে আমরা আর্থিক সহায়তা দিতাম। ওই ট্রাস্টের থেকে টাকা নিয়ে আমি ভূমিহীনদের জন্য ঘর করে দেওয়ার, আমরা জমি কেনার ইয়ে ছিল না, সেই জমি কেনার জন্য ফান্ড তৈরি করে সেখানে ভূমিহীনদের জমি কিনে তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি। কোভিড এর সময় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে সেখান থেকে মানুষকে সাহায্য করেছি। আজকে সেই ট্রাস্ট সম্পূর্ণ ধ্বংস, ট্রাস্ট অফিস কাগজপত্র সব ধ্বংস করে দিচ্ছে, আর আমাদের তো এখন সবকিছু জ্বালিয়ে পুড়ে সব লুট করে নিয়ে গেছে। যাক, তারপর যখন বেঁচে গেছি এটুকু শুধু বলবো, ওই 75 71, তারপর আবার এই 24, বাংলাদেশটাকে ধ্বংস করছে। কিন্তু ইনশাল্লাহ এই যে অন্যায় অবিচার, এর বিচার একদিন হবে। আমার বাবা মা ভাই বোনদের বিচার করতে আমার 35 বছর লেগেছিল, তা কিন্তু আমি বিচার করেছি। আবার এই সব বিচারও আমি করব, এবং এটার জন্য বেশি সময় লাগবে না। কারণ তার ইনুসের জুলাই হিরোরা এখন সবই বিক্ষিপ্ত হয়ে গেছে, এক একজন এক এক দিকে কি অবস্থা এখন দেখুক। পাপ বাপ কেউ ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হয়, আল্লাহ এখানেই শাস্তি দিয়ে দেয়, এবং ওদের সেই সময় শুরু হয়ে গেছে। সবাই ধৈর্য ধরেন, নিশ্চয়ই এর প্রতিকার হবে। বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই অন্যায়ের প্রতিকার করার জন্য, এটা আমার বিশ্বাস। এবং অবশ্যই আমি দেশে ফিরবো, এবং আবার বাংলাদেশকে আমরা গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।